ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসেই তড়িৎ বিভব চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে তড়িৎ বিভবের সংজ্ঞা মানে কাকে বলে আর তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করেছিলাম। তো আজকের ক্লাসের শুরুতেই আমরা দেখাবো তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ প্রাবল্যের কি সম্পর্ক। তো দেখো, আমরা আগের দিন যেটা করেছিলাম যে ভি এর মান বার করেছিলাম। ভি বলতে আমরা তড়িৎ বিভবকে ভি বলে লিখি, ঠিক আছে? তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল তাকে আমরা লিখছি ভি বলে। তার মান পেয়েছিলাম কত? মান পেয়েছিলাম 1/4πε0 Q/R। এইটা ছিল ভি এর মান, তড়িৎ বিভবের মান। যাই হোক না কেন, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই তড়িৎ বিভবের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র যেটা, তার কি সম্পর্ক হবে। তো আমরা দেখলাম যে যখন আমরা ভি বার করলাম, তো ভি বার করার সময় তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা একটা ইন্টিগ্রেশন করেছিলাম। কার সঙ্গে কার? না, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা ডিস্টেন্স বা ইডিআর, এই জিনিসটার ইন্টিগ্রেশন করেছিলাম আমরা, এবং তার ফলে কিন্তু আমরা ভি পেয়েছিলাম। এবং খেয়াল করবে, আগের ক্লাস যারা করোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবে, নাহলে কিছুই বুঝবে না এই জায়গাটা। এখানে দেখবে যে আমরা একটা নেগেটিভ সাইন নিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে এই নেগেটিভ সাইন নেওয়ার কারণ কি না, এখানে আমরা বলের বিরুদ্ধে কাজ করছিলাম। আমরা কি করছিলাম? একটা অসীম দূরত্ব থেকে ইউনিট চার্জ মানে একক আধানকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসছিলাম। ইলেকট্রিক ফিল্ড তার উপর একটা বিকর্ষণ বল প্রয়োগ করছিল, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমরা ওই +1 চার্জটাকে ফিল্ডের মধ্যে নিয়ে আসছিলাম। তাই এখানে কিন্তু আমরা একটা নেগেটিভ ওয়ার্ক ডান করেছি, নেগেটিভ কার্য করেছি। এবং কার্যের সংজ্ঞা তোমরা জানো, বল গুণ সরণ। এখানে তাই হয়েছে, আমরা তড়িৎ যে বলক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে একটা দূরত্ব গুণ করেছি, এবং তার ফলে যে কার্যটা হয় সেই কার্যটাকেই আমরা বলি তড়িৎ বিভব। তাহলে বোঝা গেল ভি এর সঙ্গে ই এর সম্পর্ক, যেটা আমরা অলরেডি আগের দিনই করে এসেছিলাম। এবার উল্টোটা বলবো। উল্টোটা মানে কি না, ই এর সঙ্গে ভি এর তাহলে সম্পর্ক কি? মানে আমরা তাহলে ইলেকট্রিক ফিল্ড ই তাকে কিভাবে লিখতে পারি? তাকে লেখার নিয়ম হচ্ছে -dV/dr। বুঝে গেল? ইলেকট্রিক ফিল্ড তাহলে কি হবে? -dV/dr। কি করে পেলাম জিনিসটা তোমরা এখান থেকেই বোঝো। যদি ইন্টিগ্রেশন চিহ্নটাকে আমরা তুলে দিই তাহলে কি দাঁড়ায়? সেটা দাঁড়ায় কিন্তু ডিভি। ইন্টিগ্রেশন মানে করা মানে কি না, আমরা পুরো বিভবটাকে ক্যালকুলেট করছি। যদি ইন্টিগ্রেশন না করতাম, শুধুমাত্র ডিআর অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড থাকতো, তখন কি হতো? তখন ডিভি লিখতাম। তাহলে ডিভি ইকুয়াল কি হতো? -E.dr। তাহলে এই ডিআরটাকে নিচে যদি ভাগ করে নিয়ে চলে আসি, ডিভি/ডিআর হয়ে যায়, সেটা ইকুয়াল ই, আর নেগেটিভ সাইনটাকে আমরা এদিকে লিখছি। বোঝা গেল কীভাবে এসছে? তাহলে ই ইকুয়াল হয়ে যাচ্ছে -dV/dr। এবার জিনিসটা কিন্তু এখানেই শেষ নয়। তার কারণ হচ্ছে, দেখো, ইলেকট্রিক ফিল্ড সেটা একটা ভেক্টর রাশি, আর বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমরা যদি লিখি ব্যাপারটাকে এরকমভাবে যে ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, সেটা ইকুয়াল যদি ডিভি/ডিআর লেখো, তাহলে কিন্তু জিনিসটা কমপ্লিট হয় না। তার কারণ ভি এখানে কিন্তু স্কেলার। এবার একদিকে ভেক্টর একদিকে স্কেলার, এরকম তো হওয়া নিশ্চয়ই সম্ভব না। তাহলে এদিকটাকেও আমাদের ভেক্টর করতে হবে। তো কী করে তাহলে এদিকটাকে আমরা ভেক্টর করব? তার জন্য আমরা কি করছি? এদিকে লিখছি একটা এন ক্যাপ। এন ক্যাপ মানে এটা একটা দিককে নির্দেশ করছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের মান ধরো ডিভিডিআর আর দিক হচ্ছে এন ক্যাপ, কোন দিকে ফিল্ডটা রয়েছে। তাহলে আমাদের যদি শুধুমাত্র কোনো সময় কোনো প্রশ্নে মড ই বার করতে বলে, মানে ইলেকট্রিক ফিল্ডের শুধু মান বার করতে বলে, তখন কিন্তু আমরা কি করব? তখন লিখছি জাস্ট ডিভিডিআর। আর যদি ভেক্টর ফর্মে বার করতে বলে, তখন কিন্তু আমরা এর সঙ্গে একটা এন ক্যাপ লিখবো। সেই এন ক্যাপটা কোন দিকে কী করে বুঝবো? আমরা জানি আমাদের মেনলি 3টে ডাইরেকশান আছে। আমরা যখনই কোনো একটা রেফারেন্স ফ্রেম নিয়ে নিই, কার্টেশিয়ান কোঅর্ডিনেট নিয়ে নাও, সেখানে কি থাকে? XY/Z 3টে অ্যাক্সিস থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ পড়েছো যে এক্স অক্ষের দিকে একক ভেক্টর কত হয়? আই ক্যাপ হয়। ওয়াই এর দিকে কত হয়? জে ক্যাপ হয়। জেড এর দিকে কে ক্যাপ হয়। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের এন ক্যাপটাকে আমরা বদলাতে পারবো। মানে এক্স অক্ষের দিকে যদি পরিবর্তন হয় বিভবের, তাহলে সেটা হবে আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে পরিবর্তন হলে হচ্ছে জে ক্যাপ। আর জেড অক্ষের দিকে যদি ভি এর পরিবর্তন হয়, তাহলে যে ফিল্ডটা পাচ্ছি সেটা কিন্তু লিখবো কে ক্যাপের দিকে। বোঝা গেল? আচ্ছা, তো এখানে যত রকম কথা বললাম সেটা পুরোপুরি কিন্তু আমরা একমাত্রিকের জিনিসের জন্য বললাম, মানে ইলেকট্রিক ফিল্ডটা যদি একমাত্রিক হয় তার জন্য বললাম। হতেই পারে যে ইলেকট্রিক ফিল্ড ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল, তখন কি আমরা এই একইভাবে লিখব? তখন কিন্তু এভাবে লিখবো না, তখন লেখার একটা নিয়ম আছে। 3 ডাইমেনশন 3D ফর্মে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডকে লিখছি, ইকে লিখছি, তখন লেখার নিয়ম কি? তখন আমরা কিন্তু লিখবো ই ইকুয়াল -grad V। এই চিহ্নটা লিখবো, এটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে আমরা বলছি
গ্র্যাডিয়েন্ট। গ্র্যাডিয়েন্ট বা সংক্ষেপে এটাকে গ্র্যাড বলা হয়, গ্র্যাডিয়েন্ট অফ ভি। বোঝা গেল? গ্র্যাড ভি। এবং অবশ্যই এই টার্মটাকে আমরা গ্র্যাড তখনই বলবো যতক্ষণ সেটা কোনো একটা স্কেলারের ওপরে অ্যাপ্লাই হচ্ছে। ভি একটা স্কেলার রাশি, বিভব একটা স্কেলার রাশি, তার ওপর যখন এরকম একটা ডেল্টা মতো সাইন যেটা লিখেছি সেটা অ্যাপ্লাই যখন হচ্ছে তখন আমরা তাকে নাম দেবো গ্র্যাডিয়েন্ট। ভেক্টরের ওপর হলে নাম দিতাম ডাইভারজেন্স, আর ভেক্টরের সঙ্গে ক্রস গুণ হলে তখন নাম হতো কার্ল। যাই হোক, সেগুলো তোমাদের এখন জানার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা স্কেলারের সঙ্গে যখন কাজ করছি তখন আমরা নিয়ে নেবো গ্র্যাডিয়েন্ট অফ ভি। হলো? এবার এটা এই যে গ্র্যাডিয়েন্ট টার্মটা লিখলাম, তাহলে এটার অ্যাকচুয়াল কাজ কি, এটার নোটেশনটা কেমন হয়? নোটেশনটা দেখে নাও কিরম টাইপের নোটেশন হয়। এটা হচ্ছে 3D নোটেশন হবে। তো গ্র্যাডিয়েন্ট এটা 3D টার্ম, তো এটাকে লেখা যায় এইরকমভাবে, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। বোঝা গেল? তাহলে এই যে একটা অপারেটর তোমরা পেলে যেটা ভি এর সঙ্গে অপারেট করছে, ঠিক এরকম ডিডিআর, এইটাকে মনে করো যে গ্র্যাডিয়েন্ট হিসেবে আমি লিখেছি। তো সেটা 3 ডাইমেনশনে গেলে এইভাবে লেখা হয় তখন, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। হলো? এবং এখানে যে ডেরিভেটিভগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ হবে, ঠিক আছে? সাধারণ ডেরিভেটিভ নয়, পার্শিয়াল ডেরিভেটিভ। কীভাবে করতে হয় আমি এক্ষুনি দেখাচ্ছি করে। তো তার মানে কী দাঁড়ালো? তাহলে ই যদি আমরা বার করতে চাই এই মুহূর্তে, তাহলে ই ইকুয়াল কী হবে? মাইনাস অফ গ্র্যাড ভি হবে। তাহলে আমরা ভিগুলোকে জাস্ট এখানে বসাবো, প্রত্যেকটা ডেরিভেটিভের সঙ্গে আমরা এখানে ভি বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা ভি এর ডেরিভেটিভ করবো, মানে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, করে প্রত্যেকটা ক্ষেত্রে দেখব যে আই ক্যাপের দিকে তার উপাংশ কত, জে এর দিকে উপাংশ কত, কে এর দিকে উপাংশ কত। এইভাবে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডের মানগুলোকে বার করতে পারি। আলটিমেট তাহলে কী দাঁড়াচ্ছে? তাহলে আমরা যদি কোনো একটা ভেক্টর ইকে যদি এই ফর্মে লিখি যে আই ক্যাপ ই এক্স প্লাস জে ক্যাপ ই ওয়াই প্লাস কে ক্যাপ ই জেড, মানে এখানে কি হলো? এক্সের দিকে ই এর উপাংশ, ওয়াই এর দিকে ই এর উপাংশ, জেড এর দিকে ই এর উপাংশ, সেগুলো আলটিমেট কি হচ্ছে? ই এক্স মানে কি বোঝায়? ডেল ভি ডেল এক্সকে বোঝায়। ইউআই মানে কি বোঝায়? ডেল ভি ডেল ওয়াইকে বোঝায়। হলো? মানে ইএক্স ডেল ভি ডেল এক্স, ইউআই ডেল ভি ডেল ওয়াই। তাহলে ইজেড কাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই ডেল ভি ডেল জেডকে বোঝাচ্ছে। তাহলে যদি আমাদের বলতো যে শুধুমাত্র এক্স অক্ষের দিকে ই এর পরিবর্তন, মানে ভি এর পরিবর্তন কত, বা এক্স অক্ষের দিকে ইলেকট্রিক ফিল্ড কত, পরিষ্কার জিজ্ঞেস করবে। তোমাকে একটা ভি দিয়ে দিয়েছে, দিয়ে প্রশ্ন করছে এক্স অক্ষের দিকে ইলেকট্রিক ফিল্ড কত, কি করব? শুধু ডেল ভি ডেল এক্স করবো, করে যা হবে সেটাই আমার ই। যদি বলে ওয়াই অক্ষের দিকে ই কত, শুধু ডেল ভি ডেল ওয়াই করবো, ইউআই পেয়ে যাবো। বুঝে যাচ্ছে? অঙ্ক করলেই বুঝতে পারবে, অঙ্ক করে দেখাচ্ছি একটু। তো কীভাবে হয় কাজটা? তাহলে একটা অঙ্ক করলেই বুঝতে পারবে। তো যেরকম মোটামুটি প্রশ্ন আসে আমি সেরকমভাবেই দেখাচ্ছি আর কি, যেরকম পরীক্ষায় আসে। তো দেখো পরীক্ষায় এরকম মোটামুটি আসে যে ভি সেটা ধরো দেয়া রয়েছে 2x প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 5z, এরকম একটা ভি দেওয়া রয়েছে। দিয়ে প্রশ্ন করছে যে 1,2,3 বিন্দুতে, এরকম বিন্দু তোমরা আগেও দেখেছো, স্পেসে অবস্থান করে জেনারেলি এরকম টাইপের বিন্দু, এক্স ওয়াই জেড কোন একটা কোঅর্ডিনেটের একটা স্পেসে 1, 2, 3 পয়েন্টে বিন্দুতে ই এর মান কত, ইলেকট্রিক ফিল্ডের মান কত, এই প্রশ্ন করছে। তো কী করে বার করবো? তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান চেয়েছি, তাহলে আমাদের কী করতে হবে? ফর্মুলাটা লিখি। ফর্মুলা হচ্ছে কি, তোমরা এক্ষুনি শিখলে, ই ইকুয়াল কী হবে? মাইনাস গ্র্যাড ভি হবে। লেখার নিয়ম কি? মাইনাসটাকে তাহলে ব্র্যাকেটের বাইরে লিখছি, ব্র্যাকেটের মধ্যে লিখবো তাহলে কি, আই ক্যাপ ডেল ভি ডেল এক্স জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড। হলো? ব্র্যাকেট ক্লোজ করলাম। এবারে দেখো এই যে ভি এর মানটা যেটা প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে, সেই পুরো মানটা কিন্তু আমরা এই প্রত্যেকটা ভি এর জায়গায় বসাবো, বসিয়ে ডেরিভেটিভগুলো করবো। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস আই ক্যাপ ডেল ডেল এক্স অফ, এই পুরো জিনিসটা কি আছে দেখো, 2x 3x ওয়াই স্কোয়ার প্লাস 5z, যেরকম আছে সেরকমভাবে লিখতে থাকবো। জে ক্যাপ ডেল ডেল ওয়াই একই রকম, 2x 3x ওয়াই স্কোয়ার 5z প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ 2x 3x ওয়াই স্কোয়ার প্লাস 5z, যেরকম রয়েছে সেরকমভাবে লিখলাম জিনিসটা।
এবার ডেরিভেটিভটা করবো, কি নিয়ম ডেরিভেটিভের দেখো, মাইনাস হলো আই ক্যাপ হলো, দেখো ডেল ডেল এক্স অফ 2x, তাহলে কি হবে 2 হবে, জেনারেল যখন হয় সাধারণত ডেরিভেটিভের ক্ষেত্রে সেটাই হবে। আচ্ছা এবার কি রয়েছে, এবার রয়েছে 3xy² ডেল ডেল এক্স করছি, কি নিয়ম, নিয়ম হচ্ছে যে শুধুমাত্র যে ভ্যারিয়েবলটার রেসপেক্টে আমরা কাজ করছি, ভ্যারিয়েবল এখানে কে, ভ্যারিয়েবল এখানে এক্স, ভালো করে বুঝবে জায়গাটা, ভ্যারিয়েবল এখানে এক্স এবং এই টার্মে ভ্যারিয়েবলকে এক্স, তাহলে কি পড়ে থাকে 3y² পড়ে থাকে, শুধুমাত্র সেটাকে আমরা লিখব 3y² লিখব। মানে যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সেই ভ্যারিয়েবলটা বাদ দিয়ে অন্য যে কোনো কনস্ট্যান্ট থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যা খুশি থাকুক, সেগুলো প্রত্যেকটাকে আমরা কনস্ট্যান্ট মনে করব। ভালো করে বোঝো কি বললাম, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেই ভ্যারিয়েবল ছাড়া অন্য যে সমস্ত ভ্যারিয়েবল থাকবে সেগুলোকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভে কনস্ট্যান্টের মতো চিন্তা করব। মানে ধরো y² যদি না থেকে একটা কিছু কনস্ট্যান্ট থাকতো, মানে 5 থাকতো, 10 থাকতো, যাই হতো, সেটাকে জাস্ট লিখে দিতাম এখানে, হলো। এবার দেখো পরের টার্মটা আরো ভালো বুঝতে পারবে, কি রয়েছে 5 আর z রয়েছে, x তো নেই, তাহলে এই 5zকে আমরা একটা কনস্ট্যান্ট মনে করে নেবো, তাহলে ডেল ডেল এক্স অফ কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0 হয়, তাহলে 5z এর ডেরিভেটিভ কিন্তু 0 হবে, তাহলে আর লিখছি না, সেটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই পুরো ডেরিভেটিভটা এমনি সাধারণ ক্ষেত্রে কি হতো মনে করো সাধারণ ক্ষেত্রে ডিডি এক্স অফ যদি 5z থাকতো, আমরা কি করতাম 5 লিখতাম আর ডিজেড ডিএক্স লিখতাম, এরকম করতাম না। কিন্তু পার্শিয়ালে কি হয়, পার্শিয়ালে কিন্তু এই ডিজেড ডিএক্স লেখা হয় না, ধরে নেওয়া হয় জেডটা কনস্ট্যান্ট। তাহলে পার্শিয়ালের ক্ষেত্রে কি হবে, যদি এটা ডেল ডেল এক্স হয় তাহলে কিন্তু পুরো টার্মটাই 0 হয়ে যাবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে যেরকম 0 হয় সেরকম 0 হয়ে যাবে। সাধারণের সঙ্গে পার্শিয়ালের ডিফারেন্স আশা করি বোঝা গেছে। আচ্ছা পরেরগুলো করি তাহলে। পরে কি আছে দেখো, ডেল ডেল ওয়াই আছে, তাহলে প্রথম টার্মটা 0 হয়ে যাচ্ছে কনস্ট্যান্টের মতো, থার্ড টার্মটাও 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র মাঝের টার্ম যেখানে ওয়াই আছে সেটা নিয়ে কাজ হবে। তাহলে কি হবে জে ক্যাপ y², মানে কি হয় ডেরিভেটিভ করলে 2y হয়, বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে, তাহলে কি হচ্ছে আমার 3 × 2 মানে 6xy। কি করে হলো বোঝা গেল না বোধহয়? আচ্ছা ভালো করে বুঝিয়ে বলছি, দেখো এখানে 3xটা কনস্ট্যান্ট, 3xটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো লিখে দিয়েছি, y² এর ডেরিভেটিভ করব, কি হবে 2y হবে, তাহলে 3 × 2 করলে কি হয় 6xy, তাহলে এটাকে একসঙ্গে লিখেছিলাম কি 6xy, বোঝা গেছে? আচ্ছা লাস্ট টার্মটা করছি কে ক্যাপ, কি আছে ডেল ডেল জেড, প্রথম দুখানা টার্মে জেড নেই, তাই প্রথম দুখানা টার্ম কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। লাস্ট টার্মে কি আছে 5z আছে, তাহলে কি হবে শুধু 5 হবে, তাহলে কমপ্লিট ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। প্রশ্ন কি করেছিল, প্রশ্ন করেছিল 1, 2, 3 এই বিন্দুতে ই এর মান কত, তাহলে 1, 2, 3 বিন্দুতে আমরা ই ভেক্টরের মান কত সেটা আগে বার করি, তাহলে 1, 2, 3 এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, তাহলে আমরা বসিয়ে দেবো। তাহলে প্রথম টার্মে কি আছে এক্স নেই, জেড নেই, শুধু ওয়াই আছে, ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাহলে কি হয় ওয়াই 2 হলে 4, তাহলে 3 × 4 12 আর 2 14, তাহলে কি হচ্ছে -14 আই ক্যাপ। আচ্ছা তারপরেরটা কি হচ্ছে এক্স ওয়াই আছে, এক্স কত 1, ওয়াই কত 2, তাহলে হচ্ছে কি 12j প্লাস জেড তো কিছু নেই, তাহলে 5k হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। প্রশ্ন করেছিল ইলেকট্রিক ফিল্ডের মান কত, তাহলে মান চেয়েছে, ভেক্টরটা চাইনি, তাহলে মান বার করার কি নিয়ম, মান বার করার নিয়ম হচ্ছে আমরা এখানে মড ই বার করব, মড ই মানে √14² প্লাস 12² প্লাস 5², হলো। যেভাবে করে আর কি, একটা পজিশন ভেক্টর দেওয়া থাকলে যেভাবে মান বার করতে হয় সেভাবেই করবে, 14² 12² প্লাস 5² করবে, করে রুট করে যা হয় তাই। আমি আর করছি না, তোমরা এটা করে বলবে কত হয়েছে উত্তরটা, ঠিক আছে, কমেন্টে আমায় জানাবে যে উত্তর কত হলো। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর, যে
ই এর মান কত বার করতে বলেছে, আমরা কিন্তু ই এর মান বার করে দিয়েছি। যদি বলতো ই ভেক্টরটা কত হবে, তাহলে কিন্তু আমরা এই অবধি করে উত্তরটা রাখতাম, এটা তখন উত্তর হতো। ই ভেক্টর জানতে চাইলে এটা উত্তর হবে, যদি ই এর মান চাই তাহলে কিন্তু এইটা উত্তর হবে। যেরকম প্রশ্ন দেওয়া থাকবে সেইভাবে কিন্তু আমরা করবো অঙ্কটা। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, নেক্সট যে প্রশ্নে যাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য এই বিভবের চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে যে কোনো একটা গোলক দেয়া রয়েছে, তো সেই গোলকের একটা গোলক ধরো দেয়া রয়েছে, তো সেই গোলকের যে সারফেস জুড়ে তোমার আধান রয়েছে, এবং গোলকের ব্যাসার্ধ ধরো আমাকে বলে দেওয়া হয়েছে ব্যাসার্ধ আর, স্মল আর। এটা গোলকের সেন্টার। তো গোলকের সেন্টার থেকে একটা এক্স দূরত্বে, এই দূরত্বটা এক্স ধরে নেওয়া হলো, এক্স দূরত্বে এটা একটা বিন্দুটার নাম দিয়ে দিলাম পি বিন্দু। তো সেই পি বিন্দুতে বিভবের মান কত বার করতে হবে। এরকম জিনিস আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, যেখানে এরকম গোলক ছিল, আধান দেওয়া গোলক, ধরে নাও টোটাল আধানের মান ক্যাপিটাল কিউ, পুরো আধানটা রয়েছে গোলকের সারফেসে। আমাদের বার করতে হয়েছিল এক্স দূরত্বে প্রাবল্যের মান কত, ইলেকট্রিক ফিল্ড কত বার করতে হয়েছিল। তো সেখানে আমরা গাউসের থিওরেম দিয়ে কাজ করেছিলাম, সেখান থেকে বার করতে পেরেছিলাম। সেখানে মানে বাইরে কত ফিল্ড, ভিতরে কত ফিল্ড, এসব জানতে চেয়েছিল। আমরা জানি যে গোলকের ভেতরে ফিল্ড কত হয়, ফিল্ড হয় 0, এরকম কিছু আমরা পড়েছি আগের চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে ওই একই প্রশ্ন, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পি বিন্দুতে, যেটা গোলকের বাইরে আছে, সেখানে বিভব কত হবে, তড়িৎ বিভব কত। একই রকমভাবে গোলকের যে সারফেস মানে পৃষ্ঠতল, সেখানে বিভব কত, আর গোলকের ভেতরে কোনো বিন্দুতে বিভব কত। এই তিনটে প্রশ্ন এখান থেকে আমাদের কিন্তু আসে, খুব মানে ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং বিষয়টা আর কি। তো কী দাঁড়াচ্ছে তাহলে, তো আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে যখনই কোনো একটা গোলকের সারফেসে আধান থাকে, পৃষ্ঠতল জুড়ে আধান থাকে, তো সেটাকে আমরা ভেবে নিতে পারি যে যেন সমগ্র আধান মানে এই ক্যাপিটাল কিউ পরিমাণ আধান সেটা গোলকের সেন্টারে অবস্থান করছে। আবার বলি, কি বললাম, যখনই কিউ পরিমাণ আধান গোলকের পৃষ্ঠতলে এরকম ছড়িয়ে বিস্তৃতভাবে অবস্থান করে, সেটাকে আমরা ধরে নিতে পারি যে সমস্ত আধান যেন গোলকের কেন্দ্রে অবস্থান করছে। মানে কেন্দ্রে থাকলে গোলকটা যেরকম বিহেভিয়ার দিত, মানে যেরকম ফিল্ড তৈরি করতো বা অন্য কোনো আধানের উপর যেরকম ফোর্স দিত বা পোটেনশিয়াল তৈরি করতো, সেই জিনিসটাই কিন্তু সেন্টারে থাকলে হয়। সারফেসে থাকলেও যেরকম বিহেভ করে, সেন্টারে সমস্তটা কেন্দ্রীভূত থাকলেও গোলক একই রকম বিহেভ করবে, বিহেভিয়ার কোনো চেঞ্জ কিন্তু ওর হবে না। ঠিক আছে, তো পি বিন্দুতে বিভব কত খুব তাহলে ইজিলি আমরা বলতে পারি, যদি ওতে সমস্ত আধানটাই কেন্দ্রীভূত থাকে, তাহলে পি বিন্দুতে বিভব কত হবে আমরা লিখতেই পারি 1/4πε0 কিউ বাই এক্স, এরকমটা বলতে পারি। বিভবের মান তাই হয়, আধান বাই দূরত্ব, হয়ে গেল। তো এখানে বিভবটা কী করেছি, এখানে আমরা ধরে নিয়েছি যে এক্স গ্রেটার দেন আর, আর এর থেকে এক্স বড়, তার জন্যই গোলকের বাইরে অবস্থান করেছে। এক্স বড় তো আর এর থেকে, আর তো ছোটো, এক্স বড়, মানে গোলকের ব্যাসার্ধের বাইরে যে কোনো বিন্দুতে এক্সের মান অনুযায়ী ঠিক হবে ভি কত। ভালো কথা। পরের প্রশ্ন হচ্ছে যে যখন আমরা এক্স ইকুয়াল আর করলাম, এক্স ইকুয়াল আর করলাম মানে কি, এক্সটাকে ছোট করতে 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 পি বিন্দুটাকে কোথায় নিয়ে চলে এলাম, পি বিন্দুটাকে আমরা এখন নিয়ে চলে এলাম ঠিক এইখানে, এই সারফেসের উপরে নিয়ে চলে এলাম। তাহলে এইটা হচ্ছে এখন আমার এক্স, তার মানে এক্স আর আর এখন সমান, এক্স ইকুয়াল আর, গোলকের সারফেসে এসে গেছি। তো তাহলে তখন ভি এর মান কত হবে, তো আমরা এখানেও খুব সহজেই বলতে পারি ভি এর মান কত হবে 1/4πε0 কিউ বাই এক্স বলো আর বলো, ব্যাপারটা তো একই। তাহলে কিউ বাই আর বললাম এখন, কারণ এক্স ইকুয়াল আর, তাহলে আমরা কিউ বাই আর বলতেই পারি। হলো, বোঝা গেল। তাহলে এটা কোথায় ছিল, এটা ছিল বাইরে, গোলকের বাইরে। এটা কোথায় হলো, এটা হলো গোলকের পৃষ্ঠতলে। এবার হচ্ছে কি, গোলকের ভেতরে কোনো একটা জায়গায়। তাহলে আমরা এবার কি করছি, পি বিন্দুটাকে এখানে আর রাখছি না, পি বিন্দুটাকে এখানে না রেখে ভেতরে নিয়ে চলে যাচ্ছি। মনে করছি পি বিন্দুটা এখন এখানে আছে, এক্সটা হয়ে গেছে এরকম, ছোট্ট করে দিয়েছি এক্সটাকে, পিটাকে ভেতরে নিয়ে চলে এসেছি। তাহলে এখন কি হয়েছে, এক্স লেস আর, মানে গোলকের ভিতরে, ভিতরে গেলে কি হবে তাহলে, ভি এর মান কত হবে,
এইটা বার করতে গিয়েই কিন্তু আমরা খুব প্রবলেমের সম্মুখীন হই, যে ভেতরে গেল যে ভি এর মান তখন কত হবে। আমরা কি পড়েছিলাম আগের চ্যাপ্টারে? আমরা পড়েছিলাম যে ভেতরে গেলে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যায়। সারফেস অব্দি ইলেকট্রিক ফিল্ড থাকে, বাইরে ইলেকট্রিক ফিল্ড থাকে, সারফেসে থাকে, ভিতরে যেই গেল ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেল। তাহলে বিভব কি থাকবে না থাকবে না, এটা আমাদের মনে একটা কনফিউশন চলে আসে। এবার দেখো এখানে একটা অদ্ভুত জিনিস বলি, যে আমরা একটু আগেই পড়লাম ই ইকুয়াল মাইনাস ডিভি ডিআর, এরকম কিছু পড়লাম। তো এবার ভালো করে চিন্তা করো যে গোলকের ভেতরে কি হচ্ছে। গোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাচ্ছে, গোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাচ্ছে। তো কখন কোনো জিনিসকে ডেরিভেটিভ করলে উত্তর জিরো হয়? নিশ্চয়ই তোমরা জানো, তোমরা কিন্তু পড়েছো। কোনো একটা জিনিস তাকে ডেরিভেটিভ করলাম, উত্তর এলো জিরো। কখন হয়? যখন সেই জিনিসটা কনস্ট্যান্ট হয়, মানে ধ্রুবক হয়। তাহলে ভি যখন কনস্ট্যান্ট, মানে ওর ভ্যালুটা ধরো 10 বা 100, কোনো ভ্যারিয়েবল নয়, কনস্ট্যান্ট কিছু, তখন তাকে ডেরিভেটিভ করলে উত্তর জিরো হয় না? তার মানে কি ভি কনস্ট্যান্ট, তার জন্যই তো ফিল্ডটা জিরো হয়েছে। তার মানে কি হলো, ভিতরের সমস্ত জায়গায়, মানে এই ও থেকে আরম্ভ করে এই এখান অবধি, মানে এই সারফেসের বিন্দু অবধি সমস্ত জায়গায় ভি কিন্তু কনস্ট্যান্ট, ভি কিন্তু পাল্টায় না। তাহলে কি দাঁড়াবে? আমরা বলতে পারি তাহলে গোলকের ভেতরে ভি এর মানটা কত হবে? ওই সারফেসে যা ছিল, মানে এটা যেটা ছিল সেটাই হবে, তাহলে কিউ বাই আর হবে। তাহলে এই যে মানটা পেলাম গোলকের পৃষ্ঠতলে, সেই বিভবটাই কিন্তু একদম ও অবধি কন্টিনিউ করবে, একই থাকবে, বিভবটা বদলাবে না। তার জন্যই ভেতরে কি হয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে গেছে। বোঝা গেছে? খুব ইন্টারেস্টিং বিষয়টা আর কি, এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো বটেই, এবং তোমাদের জানার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে যখনই আমরা গোলকের ভেতরে ঢুকছি সেই সময় কিন্তু বিভবটা পাল্টায় না, পৃষ্ঠতলে যা থাকে একদম সেন্টারে, মানে ওতে যদি চলে আসো তাহলেও কিন্তু কিউ বাই আরই হবে, এবং এর মাঝে সমস্ত বিন্দুতেই কিন্তু কিউ বাই আরই হবে। ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন যেন না হয়। বেশ, আমরা তাহলে একটা এবারে সুন্দর একটা গ্রাফ এঁকে ফেলি, যে বিভবের সঙ্গে দূরত্বের গ্রাফ। আমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দূরত্বের গ্রাফ অলরেডি এঁকেছি। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দূরত্বের গ্রাফ তোমরা এঁকেছো, সেটা আমি জাস্ট ছোট্ট করে আরেকবার দেখিয়ে দেবো তোমাদের মনে করানোর জন্য কেমন ছিল জিনিসটা। এই ছিল ই, এই ছিল আর, মানে দূরত্ব। সেখানে আমরা দেখেছিলাম এই গোলকের জন্যই যদি গ্রাফ টানা হয় সেখানে আমরা এরকম টাইপের গ্রাফ পেয়েছি, এরকম টাইপের গ্রাফ পেয়েছি। এখান থেকে একটা ডটেড লাইন দেখাচ্ছি, যেখানে এই জায়গাটা গোলকের ভিতরে আর এই জায়গাটা গোলকের বাইরে, আর এইটা হচ্ছে সেই পৃষ্ঠতলটা, গোলকের পৃষ্ঠতল। মানে আমরা যদি এরমভাবে একটা গোলক আঁকি তাহলে সেই গোলকের পৃষ্ঠতল এটা। পৃষ্ঠতলের মান কত? পৃষ্ঠতলের মান হচ্ছে 1/4πε0 Q/r², এবং তারপরে বিভিন্নভাবে আর যত বাড়বে সেই অনুযায়ী ইলেকট্রিক ফিল্ডের মান যত দূরে যাবে তত কমতে আরম্ভ করবে, কারণ ই এর সঙ্গে r² ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর বাড়লে ই কমে। আর ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকেই না, ই জিরো, তাই জন্য কোনো গ্রাফ আঁকা হচ্ছে না। আচ্ছা, বিভবের জন্য তাহলে কি হবে? যদি আমরা ভি এর সঙ্গে আর এর তুলনা করি এবার, তখন কি হবে? তখন এই লাইনটাকে টেনে বাড়াচ্ছি, মানে এটাকেই ভিতরে, গোলকের ভিতরে, গোলকের বাইরে। তো গোলকের ভিতরে কিন্তু বিভবের মান কনস্ট্যান্ট, তাই সেটাকে কনস্ট্যান্ট হিসেবে দেখাবো, স্ট্রেট লাইন দেখাবো। তারপরে আস্তে আস্তে কিন্তু বিভব কমতে আরম্ভ করবে, এরকম একটা হাইপারবোলিক আমরা লাইন দেখতে পাবো। এটার সঙ্গে কিন্তু মিশবে না, ঠিক আছে? এরকম চলতে থাকবে। তাহলে এই জায়গাটাতে বিভব কত? এখানে হচ্ছে 1/4πε0, এই যেটা লিখেছিলাম Q/r, সেটা হচ্ছে কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে এই অবধি চললো। আর যখন নামবে তখন হচ্ছে কি 1/4πε0 Q/x, এইভাবে নামতে আরম্ভ করবে। এখানেও তাই, এই জায়গাটাও তাই, 1/4πε0 Q/x², এইভাবে নামবে। আর এখানে যেরকম r² লিখেছিলাম, কেননা সারফেসটা মানে ব্যাসার্ধ আর ছিল তাই r² লিখেছিলাম। এক্স যত বাড়বে তত x² হিসেবে চেঞ্জ করবে। বুঝে গেল? এই হচ্ছে জিনিসটা। দুটো গ্রাফ তাহলে বুঝলে, গোলকের ভেতরে ই থাকে না, ভি থাকে এবং কনস্ট্যান্ট থাকে। বুঝে গেল তো? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল আর কি।